একটা পরীক্ষা ছিল আমার, হ্যাঁ, ডিপ্লোমা কার্ডিওলজি পরীক্ষা। তখন জিজ্ঞেস করছিল যে ভেন্ট্রিকুলার একটোপিক ডেভেলপ করলো, সেটার পাথওয়ে কি? নর্মাল কন্ডাকটিভ সিস্টেমে যেটা এসএনও থেকে কন্ডাকশন হলো, সেটার পাথওয়ে সে জিজ্ঞেস করলো তাকে আগে। এসএনও থেকে কন্ডাকশন হয়ে সে পার্কিনজি ফাইবার থেকে হয়ে ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াম সব স্প্রেড করলো। দেন নেক্সট কোশ্চেন ওয়াজ দ্যাট যে হোয়াট ইজ দ্য পাথওয়ে অফ কন্ডাকশন অফ ভেন্ট্রিকুলার একটোপিক্স, বাট আনফরচুনেটলি দি স্টুডেন্ট কুড নট অ্যান্সার। You should know the ventricular ectopic তৈরি হলে ভেন্ট্রিকুলার যে কোনো একটা অংশ থেকে, what is the pathway of its transmission? It is not definitely not through the conductive system. The myocardium এখানে লেখা দেখো, এই জিনিসটা এটার অ্যান্সারটা এটা ভেরি সিম্পল কোশ্চেন, কিন্তু অনেক সময় দেখা গেল যে আমরা ভাবতেছি না, এটা আমরা জানতেছি না। এটা নর্মাল কন্ডাক্টিভ সিস্টেমকে বাইপাস করে সরাসরি ভেন্ট্রিকুলার মাসেল দিয়ে এটার ডিপোলারাইজেশন হয়ে অ্যাট্রিয়ামে চলে যায়, অ্যাট্রিয়াম মাসেলকে সরাসরি মাসেলে এসে ডিপোলারাইজ করে। কন্ডাক্টিভ সিস্টেমকে স্কিপ করে থ্রো মায়োকার্ডিয়ামে যায়, সেই জন্য এটা কিউআরএস ডিউরেশনটা একটু ওয়াইড হয়। কারণ আমরা জানি কন্ডাক্টিভ সিস্টেমের ভেলোসিটি শর্টার দ্যান দ্যাট অফ মায়োকার্ডিয়াম অফ ভেন্ট্রিকুলার অ্যাট্রিয়াম, তাই না? ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়ামের কন্ডাক্টিভ ভেলোসিটি ইজ লঙ্গার দ্যান দ্যাট অফ কন্ডাক্টিভ সিস্টেম। কন্ডাক্টিভ সিস্টেমে যদি ইলেকট্রিক ইম্পালস যায় সেটা শর্ট ডিউরেশন, আর যদি ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াম যে ট্রাভার্স করে সেটা ডিউরেশনটা ওয়াইড হয়। দ্যাট ইজ দ্য রিজন। তার মানে পাথওয়ে কি হবে, একটা ভেন্ট্রিকুলার যে কোনো একটা অ্যাপেক্স, ল্যাটারাল ওয়াল, যে কোনো বেস, যে কোনো জায়গা থেকে তৈরি হবে ইম্পালসটা থ্রু দি মায়োকার্ডিয়াম, স্কিপ দি নর্মাল কন্ডাক্টিভ সিস্টেম পাথওয়ে, মায়োকার্ডিয়াম ট্রাভার্স করে সেটা উপরে দিকে রেট্রোগ্রেডে কন্ডাক্ট করে অ্যাট্রিয়ামে ইম্পালস করবে, কন্ডাক্ট করবে। হ্যাঁ, বুঝা গেছে এটা? সেই জন্য এটার অ্যাসিনক্রোনাস অ্যাক্টিভেশন অফ দি, এই জন্য সিনক্রোনাইজেশন হয় না, আর এই জন্য কিউআরএসটা ডিলে হয়, ওয়াইড হয়, মরফোলজিটা অ্যাবনর্মাল হয়। এটা যেন ভুল না হয়। হ্যাঁ, নেক্সট আমরা যাই আবার। এগুলো বইতে আছে, জাস্ট নতুন যারা আসছে তাদের জন্য একটু আলোচনা করা বা নিজেদের জন্য একটু রিফ্রেশ, একটু কথা বলে নেওয়া। একটোপিকের ফিচার কি? নর্মাল যে আমাদের একটোপিক যে আছে তার ফিচার কি, আমরা সবাই জানি, তবু আমরা একটু আলোচনা করে না। কমপ্লেক্সটা ওয়াইড থাকবে, কমপ্লেক্সটা ওয়াইড থাকতেছে, প্রিম্যাচিউর থাকতেছে, আর্লিয়ার, যেটা আমরা আগে বললাম ডিজেনারেটিভ আর প্রিম্যাচিউর। প্রিম্যাচিউর মানে এটা আর্লিয়ার দেন উড বি এক্সপেক্টেড ফর দি নেক্সট সাইনাস ইম্পালস। যে আর্লিয়ার হয় তাহলে স্যার হ্যালো, আমরা তো অনেকটুকু মিস করছি স্যার, আমরা তো ঢুকতে পারতেছিলাম না স্যার। আচ্ছা আচ্ছা, এখন তো ঢুকছেন, এখন কন্টিনিউ করেন। This is second slide. Dr. Sudhir, this is second. আগের স্লাইডটা স্যার একটু বলে দেন পরে। হ্যাঁ, বিশেষ করে আগে আমরা লেট মি কন্টিনিউ, আমার মতো তোমার কন্টিনিউ করতে দেন। আপনি যদি থাকলে নোট রাখেন, পরে আমি যথেষ্ট সময় যেটা বললাম যে বেসিক যে ভেন্ট্রিকুলার একটোপিক্স আমরা কেন, ওই কোশ্চেনটা কিন্তু অনেক সময় আসে যে পাথওয়ে অফ ভেন্ট্রিকুলার একটোপিক্স এর কন্ডাকশন পাথওয়ে, এটা জিজ্ঞেস করলে যেন এমডি ডিকারি স্টুডেন্ট সবাই যেন এটা স্মার্টলি বলতে পারি আমরা। এটা কিন্তু আলোচনা হয় খুব কম, অনেক স্টুডেন্টই কিন্তু এটা চিন্তা করে না, খুব ইজি। নেক্সট আমরা ক্রাইটেরিয়া সবাই জানি যে ব্রড, কমপ্লেক্স, প্রিম্যাচিউর। ওয়াই প্রিম্যাচিউর এটা সকালবেলা আলোচনা করছি আমরা। ডিসকর্ডেন্ট শব্দটাও একটু ইজি। ডিসকর্ডেন্ট জিনিসটা হলো যে কিউআরএস এর এক্সিস আর ST70 এর এক্সিসটা ভিন্ন থাকবে, সেটা হলো ডিসকর্ডেন্ট। আর একটা পজ থাকে, কম্পেনসেটরি পজ থাকে। আর লাস্টে যেটা, এটা সবসময় পাওয়া যায় না, রেট্রোগ্রেড ক্যাপচার অফ দি অ্যাট্রিয়াম মে অর মে নট বি অকার। রেট্রোগ্রেড ক্যাপচার যদি হয় তাহলে আমরা ওখানে দেখা গেল যে রেট্রোগ্রেড ক্যাপচার যদি হয় তাহলে এটা কিউআরএস এর, হোয়াইট কিউআরএস এর পরে একটা পি পাবো, হোয়াইট কিউআরএস এর পরে একটা, প্রতিটা হোয়াইট কিউআরএস কমপ্লেক্সের পরে একটা পি। এইসব, হ্যাঁ, এই সময় এইগুলো কি আমরা অনেক সময় এভি ব্লক বা ডিসোসিয়েশন মনে করে আমরা ভুল করি, যে জাস্ট কিউআরএস এর পরপর যদি একটা টিএফ পাওয়া যায় তাহলে এটা বুঝতে হবে যে রেট্রোগ্রেড কন্ডাকশন অফ ভেন্ট্রিকুলার একটোপিক্স, and then it stimulates the atrial muscle and atrial muscle produce the TUF in the surface ECG. রেট্রোগ্রেড ক্যাপচার শব্দটা এটা খুব ট্রিকি জিনিস। লাস্টে উপরে চারটার সবাই জানি আমরা, এই লাস্টের জিনিসটাই তোমার ক্লাসের যে শেখার উদ্দেশ্য, ক্লাস করার লাভ, যে রেট্রোগ্রেড ক্যাপচার অফ দি অ্যাট্রিয়াম মে অর মে নট অকার। ইট ইজ নট অলওয়েজ অকার, বাট সামটাইমস অকার। অনেক সময় ইসিজি দিল, তুমি আগে দেখো না যে একটা কিউআরএস কমপ্লেক্স, এরপর আবার পি কেন? সো ইট ইজ সামথিং অ্যাবনর্মাল, I cannot answer this. Don't be puzzled. That is the retrograde capture of ventricular ectopic. Very very simple. পিটা কি স্যার উল্টো হবে স্যার? ইনভার্টেড পি স্যার, মানে not typical
সাইনাস পি এনি ফর্ম। হ্যাঁ, এটা ডিপেন্ড করতেছে এটা কি ফ্রম বেস, এটা কি অ্যাপেক্স নাকি ল্যাটারাল ওয়াল নাকি আরভিওটি এলভিওটি, ইট ডিপেন্ডস অন দি সাইট। হ্যাঁ, এটা মানে মোট কথা হলো abnormal configuration of PUF than that of normal sinus, মরফোলজিটা ভিন্ন হবে। তারপর আমরা আসতেছি যে আমরা ডিসকর্ডেন্স আলাপ করলাম, এটা জাস্ট নতুন আমরা ডিপ্লোমা কার্ডিওলজি স্টুডেন্ট বা যারা নতুন এখনো যাদেরকে জাস্ট দেখানোর জন্য একটা ডিসকর্ডেন্স জিনিসটা কি। ডিসকর্ডেন্স হলো যেটা যে আমরা আলাপ করলাম যে এক্সিস যেটা থাকতে মেইন এক্সিস আমরা কিউআরএস কি বলি, কিউআরএস আর এসটি সেগমেন্ট টিউএফটা অপোজিট ডাইরেকশনে থাকে। এই যে ছবিতে দেখা যাচ্ছে আর ওয়েভে যে ডাইরেকশনটা যেখানে এসটি সেগমেন্ট আর টি তার অপোজিটে লিম্ব লিড বলতে, আবার চেস্ট লিড বলতে যেখানে আমরা দেখতেছি কিউআরএস এর ডাইরেকশনটা আর এসটি সেগমেন্ট আর টিউএফ এর ডাইরেকশনটা বা অ্যাক্সিসটা জাস্ট অপোজিটে, সেটাকেই বলে ডিসকর্ডেন্স। এই ডিসকর্ডেন্স শব্দটা মাথায় রেখে মনে রাখতে হবে, এটা বোঝা দরকার, কারণ পরবর্তীতে কাজে লাগে যে ওই যে আমাদের গার্ভাস ক্রাইটেরিয়া যে এলভিবি রোগীর এমআই হলে বা পেসমেকার রোগীর মাইওকার্ডিয়াল ইনফার্কশন ওগুলির জন্য গার্ভাসা ক্রাইটেরিয়াটা লাগে, তখন ডিসকর্ডেন্স শব্দটা খুব ব্যবহৃত হয়, এই জন্য বুঝতে হবে। হ্যাঁ, ডিসকর্ডেন্স এই যে ছবিটা দেখা আছে ভেরি সিম্পল জিনিস, জাস্ট বিপরীত আর কিছু না। আর রেট্রোগ্রেড ক্যাপচার যেটা আমরা একটু আলোচনা করলাম, হ্যাঁ, ectopics impulse conduct together through the AV node producing atrial depolarization as a inverted P wave, retrograde P wave। এটা ইনভার্টেড হতে পারে, যে কোনোটা, এখানে লিখছে ইনভার্টেড, নট অনলি ইনভার্টেড, যে কোনো শেপ হতে পারে, জাস্ট কিউআরএস এর পর পড়িয়ে দিতে পারে। এটা হলো আমাদের রেট্রোগ্রেড ক্যাপচার। এটা সবসময় খেয়াল রাখবা যে আমরা যখনই ভেন্ট্রিকুলার একটোপিক্স ডায়াগনোসিস করব তারপরে আমরা দেখবো যে কোনো পি আছে কিনা, যদি পি থাকি ঘাবড়ানোর কিছু নাই, জাস্ট ইট রেট্রোগ্রেড ক্যাপচার অফ দি অ্যাট্রিয়াম, দ্যাট ইজ ফাইন। আর এই অ্যাট্রিয়ামের পিওএফটা অ্যাবনর্মাল শেপ হবে কিউআরএস এর মতো না। আর আমরা কখন আমরা বলি যে ফ্রিকোয়েন্ট পিভিসি, যদি এটা আমরা আগেও বলছি যে মিনিটে 5টা বা তার বেশি হলে আমরা তাকে বলি যে এটা সিগনিফিকেন্ট, ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট, অথবা ঘন্টা হিসাব করলে 10টা থেকে 30টা, কিন্তু এই হিসাব সবসময় একদম মুখস্থ করার মতো না। এই যে 5টা পিভিসি আসলো না, সারা 24 ঘন্টা তার 3টাই আসলো, 3টা যদি একসাথে আসলো শর্ট রান ভিটি, দ্যাট ইজ ট্রিমেন্ডাস ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা একটা কাপলেট ফর্মে আসলো, দুইবারই একটাই আসছে তার একটোপিক কাপলেটে, অথবা দুইটা একটোপিক আসছে 24 ঘন্টায়, দুইটা বাইজেমিনি তোমার মাল্টিফোকাল, সাইট অফ অরিজিন ডিফারেন্ট, এটা ক্লিনিক্যাল সিগনিফিকেন্ট অনেক বেশি। হ্যাঁ, এটা প্রগনোসিস খারাপ, সেজন্য ওটা দুইটা হলেও খেয়াল। শুধু সংখ্যা দিয়ে না, এই 5টা পিভিসি বুঝেছি যে সব ইউনিফোকাল পিভিসি 5টা যদি থাকে মিনিটে বা তার বেশি, তাহলে এটা ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট। নেক্সট ক্লাসিফিকেশন, এটা আমরা জাস্ট নতুন আলাপ করার জন্য বলা, এটা ইউনিফোকাল, মাল্টিফোকাল, আর যেটা আর এই নিচের দুইটা লাইনের আমরা প্র্যাকটিস বেশি করি, আমরা এটা এই প্র্যাকটিসটা করি না, আমরা ইউনিফোকাল মাল্টিফোকালটা প্র্যাকটিস করি ইদানিং ওয়ার্ডে, কিন্তু এটা করি না। আমাদের উচিত হলো প্রতিটা স্টুডেন্ট যেন ইসি ধরে বলি আমরা প্র্যাকটিস করি, এই চর্চাটা রাখি। এটা লেফট ভেন্ট্রিকুলার অরিজিন, পিভিসি ফ্রম রাইট ভেন্ট্রিকল, কোনো স্যারের কাছে ওয়ার্ডে প্রেজেন্ট করতে গেলে বা নিজেরা ডিসকাস করতে গেলে বা নোট লিখলাম, এতে যে খাতায় আমরা ক্লিনিক্যাল নোট লিখলাম, সেখানে আমরা সঙ্গে সঙ্গে লিখিয়ে দিচ্ছি যে ভেন্ট্রিকুলার একটোপিক্স আরভি অরিজিন, ভেন্ট্রিকুলার একটোপিক্স এলভি অরিজিন, এটা লেখাটার অভ্যাস করবা, তাহলে এটা ইজি হবে, নেক্সট স্টেপটা তোমার কাছে সহজ হবে। আমরা এটা প্র্যাকটিস করি না, জিজ্ঞেস করলে মাথা চুলকায় সময় নিয়ে আমরা উত্তর দিই, হ্যাঁ এটা পড়তেছি, যে এলভি মরফোলজি রাইট ভেন্ট্রিকল থেকে উঠলে লেফট ভেন্ট্রিকল থেকে উঠলে যে আরেক রকম মরফোলজি, আরভি মরফোলজি, এটা যেন আমরা প্র্যাকটিস করি। হ্যাঁ, কথায় বলায়, কাগজে কলমে লিখতে গেলে, আলোচনা করতে গেলে, নিজেদের ক্ষেত্রে ইসিজি রিপোর্টিং করতে, ইভেন রিপোর্ট করতে গেলেও পারলে উল্লেখ করলে ভালো, যে লিখলা ইসিজিতে লিখলা যে ফ্রিকোয়েন্ট ভেন্ট্রিকুলার একটোপিক্স, লিখে দিলে পাশে যে আরভি অরিজিন, আমরা ইসিজি রিপোর্টিং করি না, পাশে লিখে দিলাম এলভি অরিজিন, এটা লিখলে দেখবো তোমার রিপোর্টের মান অনেক হাই হবে, মান তোমার অনেক বেড়ে যাবে, তাই না? তুমি যদি কারো একটা রিপোর্ট দেখলা, সেই রিপোর্টে লিখছে এরকম যে ফ্রিকোয়েন্ট ভেন্ট্রিকুলার একটোপিক্স, শেষ। এবার আরেকজন লিখছে ওই একই রোগীর রিপোর্ট, ফ্রিকোয়েন্ট ভেন্ট্রিকুলার একটোপিক্স ব্র্যাকেটে প্রবাবলি লেফট ভেন্ট্রিকুলার ইন অরিজিন, আরো প্রিসাইজ করতে পারে এলভি ওটি অরিজিন বা আরভি, যত পারো, একদিনে তো সব না, তুমি প্র্যাকটিস করলে এটা আরো প্রিসাইজ করতে পারবে। হ্যাঁ, এই প্র্যাকটিসটা চালু রাখতে ভালো। আর ক্লিনিক্যাল সিগনিফিকেন্স কখন এটা আমরা গুরুত্ব দিব, কখন ইনভেস্টিগেশনের প্রয়োজন, কখন চিকিৎসার প্রয়োজন, কি কি। তো সকালে আলাপ করলাম যে যদি প্যালপিটেশন ফিল করে, ফ্রিকোয়েন্ট পিভিসি মে কজেস প্যালপিটেশন, সেন্স অফ হার্ট স্পাইকিং এ বিট, স্কিপিং এ বিট, একটা বিট স্কিপ করলে যদি ফিলিং হয়, তাহলে আমরা ইনভেস্টিগেশন করার চিন্তা করা উচিত।
তারপরে আন্ডারলাইন কন্ডিশন কিছু থাকে, যে ইসকেমিক হার্ট ডিজিজ, কোনো বান্ডেল অফ WPW সিনড্রোম মানে অ্যাবারেন্ট পাথওয়ে, এগুলো যদি থাকে, কোনো ইএনটি ট্যাকিকার্ডিয়া যদি থাকে, হিস্ট্রি থাকে, তাহলে আমাদের অবশ্যই তাকে ইনভেস্টিগেট করতে হবে। আর ফ্রিকোয়েন্ট লাস্টে যেটা আছে, যে কিছু রোগীর ফ্রিকোয়েন্ট আমরা অনেকেরই মনে করি যে প্রথমে যে বললাম মিনিটে 3-4টা কোনো সমস্যা না, কিন্তু যার দেখা গেল রেস্টিং এ কিউআরএস ডিউটিটা প্রলং, তার জন্য ওই একটা পিভিসি কিন্তু ইম্পর্টেন্ট। তো একটা পিভিসি দিয়েই সেটা থেকে পরবর্তীতে টর্সেটিভ পয়েন্টিস বা ভিএফ শুরু হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে বললাম না যে কয়েকটা পিভিসি হইলে আমি চিকিৎসা করব, সেটা কিন্তু এক কথায় উত্তর দেওয়া কখনোই সম্ভব না। তুমি বললে যে তোমার ডেফিনেশনে, আমার বইতে পড়ছি মিনিটে 5টা বা তার বেশি না হলে অসুবিধা নাই, কিন্তু এখানে দেখা গেল যে টর্সেটিভ পয়েন্ট কিউআরএসটার কিউটি প্রলঙ্গেশন আছে, তার অল্প একটা যে কোনো একটা একটুপিকের মাধ্যমেই তার ভিটি শুরু হয়ে যেতে পারে, তখন আবার এটা গুরুত্ব আরেক রকম। কজ এটা দেখে নিতে পারি আমরা সবাই, যে মোস্ট কমনলি এংজাইটি, কিছু ড্রাগ, আমরা কিছু ক্যাফেইন, তারপর ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, ডিঅক্সি টক্সিসিটি, মায়োকার্ডিয়াল ইসকেমিয়া, বিভিন্ন ভ্যারাইটিতে আমাদের কজ অফ ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন। মোস্ট কমনলি হলো এংজাইটি, সিম্পথোমেটিক অ্যাক্টিভিটি, বিটা অ্যাগনিস্ট, আমাদের অনেক ওষুধ অনেক ইউজ করি আমরা, ক্যাফেইন বেশি কনজাম্পশন, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, এগুলি থাকলে সাধারণত, এর বাইরেও আরো কজ আছে, মানে এগুলি মোস্ট কমনলি কিছু কজ। আর এই যে ছবিটা ইসিজিটা, এটা সবাই বুঝতেছি আমরা, এটা তো খুব সিম্পল একটা ইসিজি, কাপলেট ফর্মে আছে, ভেন্ট্রিকুলার একটোপিক্স। শুধু এটা রিপোর্টে কি বলবো আমরা, যে শুধু ভেন্ট্রিকুলার একটোপিক্স কাপলেট ফর্মে, না কি বলবো, মানে ফ্রিকোয়েন্ট ভেন্ট্রিকুলার একটোপিক্স কাপলেট ফর্মে, সাথে অরিজিনটা কোথায়, আরবি অরিজিন নাকি এলবি অরিজিন, রিপোর্ট করার সময় প্যাটার্ন মানে আরবি অরিজিন। ঠিক এরকম করে রিপোর্ট করলে না রিপোর্টের স্ট্যান্ডার্ড সুন্দর হয়। তুমি যদি এরকম করে রিপোর্ট করে একবার কেউ রিপোর্ট দেখলে, তখন তোমার রিপোর্টের চাহিদাও বাড়বে, আর নিজের মধ্যে কনফিডেন্সও বাড়বে। এটা কি জিনিস? এটা রিপোর্টিং বাই পিভিসি ফর্ম আর এলবি অরিজিন, এলবি অরিজিন। আর নিচের লাইনটা দেখো ইমতিয়াজ, নিচের লাইন সব কি একই শেপ, একই রকম? না স্যার, মাল্টিফোকাল স্যার, মাল্টিফোকাল, বিভিন্ন রকম চেহারা না? জি স্যার, চেহারা তো সব এক না, আমি কিছু চেহারা আছে, এটাও একটা গুরুত্ব চলে আসলো এগুলোতে। এগুলো একটু মনোযোগ দিলে আমরা পারি। এটা তো হলো যেটা আমরা, এটা কি দেখবো আমরা, দুইটা ফাইন্ডিং। এটা তো শর্ট রান স্যার, নন সাস্টেইন শর্ট রান। বাম দিকেরটা যেটা 3টা সেটা হলো শর্ট রান, যেটা 4টা হলে কি শর্ট রান হয়? 4টা নন সাস্টেইন বিটি বলতে হবে। 4টা হয়ে গেলে কিন্তু 4টা থেকে 30 সেকেন্ড পর্যন্ত হলে আমরা বলি, মানে 3টার বেশি যদি হয় তখন এটা বলে নন সাস্টেইন ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। আবার এই যে এই পাশে যেটা আছে সেটা আবার হলো শর্ট রান অফ ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। এই দুটো দেখানোর উদ্দেশ্য হলো মানে একসাথে দেখে এটা চিন্তা করা, একটু গভীরভাবে চিন্তা করা। আমরা গভীরভাবে চিন্তা করি, আমরা একটা একটু দেখছি, আমি বুঝে গেছি, একটু আইডেন্টিফিকেশন হয়ে গেছে, ফাইন, আমার রিপোর্ট হয়ে গেল। কিন্তু একটা হলো এটা নন সাস্টেইন ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, আবার আছে একটা শর্ট রান ভিটি, দুই রকমই আছে না, শর্ট রান ভিটি, নন সাস্টেইন। ট্রিটমেন্ট একই, নন সাস্টেইন ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া আরো একটু গুরুত্বটা বাড়ায় দেয় শর্ট রান ভিটিতে, ঠিক আছে? মানে এটা দেখানোর উদ্দেশ্য হলো একটু মনোযোগ দেওয়া। যে অনেকে বলে দিলাম যে প্রথমে শর্ট রান ভিটি, কিন্তু শর্ট রান ভিটি বাট দেয়ার ইজ অলসো নন সাস্টেইন ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া টু সি, দুটো জিনিস। আর আমরা যে প্রথমে আলাপ করলাম যে আমরা যেটা, সেটা দরকার নাই। প্রথমে যে আমরা যে আজকে ক্লাসে আলাপ করলাম যে স্ট্রাকচারালি হার্ট ডিজিজ তার নাই, তার এখন একটা ভেন্ট্রিকুলার একটোপিক্স নিয়ে আসছে, তারে আমরা কিভাবে ইভালুয়েট করব, ইভালুয়েট করার দরকার। পেশেন্টের সিমটোমেটিক হলে তখন তার ইভালুয়েট করা দরকার, সিমটোমেটিক না হলে আরেক রকম। তখন আমরা অ্যাম্বুলেটরি মনিটরিং করতে পারি, দেখতে পারি আমরা অ্যাম্বুলেটরি ইসিজি মনিটরিং আমরা দেখি ইউজুয়ালি করি। অ্যাম্বুলেটরি মনিটরিং অনেক রকমের হয়, 24 ঘন্টা, 48 ঘন্টা, এক্সটেন্ডেড টাইপের, এক্সটেন্ডেড ইভেন্ট, লুপ রেকর্ডার, ইমপ্লান্টেবল আছে, আদারওয়াইজ আছে। তারপরে ওয়্যারেবল ডিভাইস আজকাল কলবে ঘড়িতেও থাকে, তারপরে বিভিন্ন আছে, স্মার্টফোনেও আজকাল আছে মনিটরিং করার অপশন আছে। কিন্তু লাস্টে 2টা লাইন কিন্তু নতুন চলে এসেছে রিসেন্টলি, হ্যাঁ, যেটা আগে আমরা বইতে আর হচ্ছে না। ওয়্যারেবল ডিভাইস, ওয়াচেস, স্মার্টফোন অ্যাপস আছে, এই দুইটা কিন্তু তোমার টেক্সট বইতে সব জায়গায় আসে না।
অ্যাম্বুলেটরি ইসিজি কেন, মানে এটা আমরা ফ্রিকোয়েন্সি বুঝতে পারি, টাইমিং বুঝতে পারি, সিমটমের সাথে কোরিলেশন করতেছে কিনা বুঝতে পারি, প্যাটার্নটা কিরকম, ইউনিফোকাল মাল্টিফোকাল এগুলি বুঝতে পারি। এগুলির সাথে আমরা সবকিছু কারণে মানে অ্যাম্বুলেটরি ইসিজি মনে করেন একটা রোগীর একটা একটুপিক পাওয়া গেল, তারপরে আমরা তার অ্যাম্বুলেটরি ইসিজিটা কেন যাব, কারণ এটা ইউনিফোকাল মাল্টিফোকাল ফ্রিকোয়েন্সি কেমন, কখন হয়, টাইমিং কি, সিমটমের সাথে কোরিলেশন কি, এই সমস্ত কিছু বোঝানোর জন্য এগুলি দরকার। তারপরে আমরা বিভিন্ন জায়গায় দেখা জিনিস লাগা যে কিছু মানুষের 50% অফ পিপল তার জীবনে কোনো এক সময় ভেন্টিলেটর একটু পিক হয় ডেইলি বেসিসে, অনেক সময় হয়, সব সময় না, মোর দ্যান 50 মানে 50% পিপল। এটা কিন্তু আমি নিচে এলো তোমার যে আমেরিকান কলেজ অফ কার্ডিওলজির এই স্লাইডটা, ওখান থেকে এই স্লাইডটা তৈরি করছি আমি কপি করে, যে 50% মতো ইন দেয়ার লাইফ কখনো না কখনো তার ভেন্টিকুলার একটু পিক কিছু হয়, আর কখনো এটা ভেরি করে। আর ফ্রিকুয়েন্ট আমরা পিভিসি কখন সকালে আলাপ করলাম আমরা যে 10%-এর যে বেশি যদি হয় তাহলে কিন্তু এটা কার্ডিওমায়োপ্যাথির জন্য খুবই রিস্কি। 10%-এর বেশি হলে কার্ডিওমায়োপ্যাথি, মনে আছে না সকালে আলাপ করলাম কেন 10% ভেন্ট্রিকুলার একটোপিক যদি থাকে কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করবে কেন, কারণ তার হলে স্ট্রোক ভলিউম কমে যাবে। আর যে কোনো ভেন্ট্রিকুলার একটোপিক্স মানে কন্ডাকটিভ সিস্টেম ছাড়া যে কোনো জায়গা থেকে যদি যে কোনো ভাবে ইম্পালস তৈরি করলে সেটার স্ট্রোক ভলিউম সবসময় কম হবে নরমাল কন্ডাকটিভ সিস্টেম স্ট্রোক ভলিউমের চেয়ে। আর স্ট্রোক ভলিউম যদি কম হয়, স্ট্রোক ভলিউম কম হওয়া মানে কার্ডিয়াক আউটপুট কম হলে তার ইজেকশন ফ্র্যাকশন কমে গেল, তার মানে ইজেকশন ফ্র্যাকশন তার কমবে, যত একটুপিক হবে যত কিছু হবে একটা ইজেকশন ফ্র্যাকশন কমে যাবে। এটা অবশ্যই। এই একটা রোগী মনে করো তোমাদের কাছে আসছে, পেশেন্ট সেটেল আছে, তার এসবিটি ডেভেলপ করছে বা ভিটি আছে, পালস আছে, কিন্তু সিমটম কি চেঞ্জ হয়েছে, বিপি ফল করছে ডেফিনেটলি, কারণ তার যার এসবিটি হওয়ার আগে তার প্রেশার ছিল যা, এসবিটি হওয়ার পরে তার বা ভিটি হওয়ার পরে তার প্রেশার ফল করছে। ভিটি যদি তোমার যে ভিএফ এর মতো হয় পালসলেস, তাহলে তো একদম ভিএফ এর মতো চলে গেল। আর পালসলেস যদি ভিটি না হয় তাহলে পারতেও কিভাবে, পেশেন্ট দেখবে যে সিমটম না তেমন কিন্তু তার প্রেশার ফল করে গেছে, কারণ সেই ভিটির যে কমপ্লেক্স যে ইম্পালস তৈরি করবে, কার্ডিয়াক আউটপুট তৈরি করবে, সেটা অ্যাডিকুয়েট না, আগের চেয়ে কম, ইনজেকশন ফ্র্যাকশন কমে যাবে। এটা থাকলো। আর আমরা সকালে যেটা আলোচনা আমরা করছি পিভিসি বার্ডেন লেজিকুলার বেনাইন, যে 10%-এর নিচে থাকলে আমরা এটা খুব বেশি চিন্তা করি না, 10%-এর উপরে গেলে আমরা এটা খুব বেশি চিন্তা করতে হয়। যে ইনজেকশন ফ্র্যাকশন যদি তারা একটা 2 নম্বর লাইনটা হাই ফ্রিকুয়েন্ট পিভিসি হ্যাভ সিগনিফিকেন্ট প্রোগ্নোসিস ডেভেলপ ইন ডিক্রিজ এলভি ইনজেকশন ফ্র্যাকশন, মানে কার্ডিওমায়োপ্যাথি ওভার 4 ইয়ার্স, সময় লাগে অনেক। যে ইনজেকশন তার যদি পিভিসি কন্টিনিউ করে থাকে, ফ্রিকুয়েন্ট পিভিসি থাকে কন্টিনিউ অ্যারাউন্ড 4 ইয়ার্স এর মতো থাকে, তাহলে তার কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করে। এই জন্য আমাদের পিভিসি অনেক সময় সিমটম না হলেও কিছু কিছু ক্ষেত্রে অনেকে বলে যে না আমার তো কোনো সিমটম নাই, আমি ওষুধপত্র খেতে চাই না, কোনো কিছু করি না। তুমি দেখলে অনেক মানুষের ফ্রিকুয়েন্টলি তার সিমটম করলে ইসিজিতে হাতে প্যালপিটেশন পাওয়া যায়, আর ইসিজি করলে বোঝা যায়, কারণ ওগুলো বললে আমার কোনো অসুবিধা লাগে না, আমি ওষুধপত্র খেতে চাই না, তারে কিন্তু আলটিমেটলি 4 বছর পরে দেখবো তার ইনজেকশন ফ্র্যাকশন কম্প্রোমাইজ হবে, তার কার্ডিওমায়োপ্যাথি ইনজেকশন ফ্র্যাকশন কমে, এই মানে পিভিসি মেডিয়েটেড কার্ডিওমায়োপ্যাথি সকালে যেটা আমরা আলোচনা করলাম, পিভিসি মেডিয়েটেড কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করবে, এই জিনিসটা তখন তার চিকিৎসার জন্য আনতে হবে। তার পিভিসি আমাদের ওর্স প্রগনোসিস কিরকম আছে এই সব আলোচনা হয়ে গেছে, যে যেটা 15%-এর বেশি ফ্রিকুয়েন্সি হয়, পলিমরফিক যদি হয়, বাই ডাইরেকশনাল যদি হয়, আর পিভিসি যদি আমাদের সাধারণত কি পিভিসি কিন্তু এক্সারসাইজ করলে কমে যায়, তাই না? এক্সারসাইজ করে বেড়ে যায়, তাহলে বুঝতে এটা খারাপ। নর্মাল কিন্তু পিভিসি থাকে, কিন্তু এক্সারসাইজ করলে নানা দৌড়াদৌড়ি করলে কিন্তু পিভিসি গুলি কমে আসে, কিন্তু দৌড়াদৌড়ি করলে এক্সারসাইজ করলে যদি পিভিসি গুলি বাড়তে থাকে, কারণ আমরা একটা জানি ইন্ডিকেশন অফ টার্মিনেশন অফ ট্রেডমিল টেস্ট, ইন্ডিকেশন অফ টার্মিনেশন অফ ট্রেডমিল টেস্টের মধ্যে একটা কিন্তু আছে ভিটি বা পিভিসি, তাই না? জি স্যার, জানো তো? জি স্যার, if more than 7 in a week of exercise test আছে না একটা হলো ক্রিটিক্যাল অ্যাবসলিউট একটা হলো রিলেটিভ, তাই না? তার মধ্যে একটা পিভিসি ইউজুয়ালি পিভিসি যদি বেনাইন হয় এক্সারসাইজ করলে পিভিসিটা কমে যাবে, আর যদি বেনাইন না হয় এক্সারসাইজ করলে বাড়া মানে খারাপ। সেজন্য মাইল্ড পিভিসি থাকলে আমরা তার এক্সারসাইজ এনকারেজ করি, এক্সারসাইজ করলে যদি দেখা গেল পিভিসি বাড়তেছে তাহলে আমরা মনে করি এটার প্রগনোসিসটা ভালো না। আর কাপলেট এগুলো যে আমরা পড়ছি আগেই। আর কিউআরএস এর ডিউরেশন যদি বেশি চওড়া হয়, কিউআরএস এর ডিউরেশন বেশি ওয়াইড হওয়া মানে এটা খারাপ। এটা কেন খারাপ? ইন্ট্রাভেন্ট্রিকুলার কন্ডাকশন ডিলে থাকে স্যার। ডিলে থাকবেই, কেন খারাপটা কি স্যার? ওটা হচ্ছে ফ্যাটাল এরিথমিয়া, ভিটি ভিএফ ডেভেলপ করার একটা
ভিটি বেগের Yeah, একটা হলো যে sure, that's দুইটা কারণ হলো, একটা হলো যে কোনো কারণে যদি ভিটি ডেভেলপ কি হয়, এটা হলো কি তোমার ইজেকশন ফ্র্যাকশন ডিসিনক্রিনাইজেশনটা বেশি হবে, হ্যাঁ, তার কার্ডিওমায়োপ্যাথি স্ট্রোক ভলিউমটা অত কম হবে, যত বেশি কিউআরএস ডিউরেশন না জি তত বেশি ভেন্ট্রিকুলার ফিলিংটা কম হবে, ভেন্ট্রিকুলার ফিলিংটা কম হলে তত বেশি তার তত স্ট্রোক ভলিউম কম হবে, স্ট্রোক ভলিউম কম মানে তার ইজেকশন ফ্র্যাকশন কমে গেল, যত বেশি তার স্ট্রোক ভলিউম কম হবে। না আমরা আরেকটা আমি একটু সাইড আলাপ করি, যারা আমাদের সাথে রাউন্ড দিছে আমাদের সাথে কাজ করে তারা জানে কিছু আমি বলি পাই যে পিভিসি লোকেশন আমরা সারফেস এসি দিয়ে বুঝতে পারি যে পিভিসি দুইটা জিনিস, একটা হলো ওয়াইড আর একটা হলো অ্যামপ্লিটিউড হাইট। বেজ অফ দি হার্ট যদি আমরা মেইন ধরি, যত বেজ অফ দি হার্ট থেকে দূরে হবে, মানে বেজাল পার্ট অফ দি হার্ট থেকে যত দূরে হবে পিভিসি তত তার ডিউরেশন বাড়বে, কিউআরএসটা ওয়াইড হবে। মনে করো যে এওরিক ভালভের জাস্ট নিচে কাছাকাছি, বা মাইট্রাল ভালভের জাস্ট নিচে এলভিতে তার একটোপিক হইতেছে, তাহলে কিউআরএস এর ডিউরেশনটা অত বেশি ওয়াইড হবে না। যত বেশি অ্যাপেক্স এর দিকে যাবে তত কিউআরএস ডিউরেশন ওয়াইড হবে, কারণ হলো কি তার ওই ইম্পালস কন্ডাকশন করে ভেন্ট্রিকুলার ক্যাপচার করতে সময় বেশি নেবে, তাই না, তত বেশি ওয়াইড হবে, হ্যাঁ, আর এবং খাটো ছোট হবে, অ্যামপ্লিটিউড ছোট হবে, আর যত বেজের কাছে হবে তত কিউআরএস এর ডিউরেশনটা ন্যারো হবে এবং অ্যামপ্লিটিউডটা লম্বা হবে। কিউআরএস থেকে অনেক ক্ষেত্রে কিউআরএস গুলো লম্বা, যে কিউআরএস অ্যামপ্লিটিউডটা ভালো বেশি এবং ডিউরেশনটা চিকন, তাহলে এটা রিলেটিভলি কম খারাপ, সেটা হবে তোমার ইসের কাছে, বেজ অফ দি হার্টের কাছে। এটা ইসের মতো অনেকটা ওই যে কমপ্লিট এভি ব্লকে দেখছো না, কমপ্লিট এভি ব্লকের মধ্যে দুই রকম আছে, একটা হলো যে হার্ট রেট 20-40 যেটা হলো ওয়াইড থাকে বেশি কমপ্লেক্সটা, ভেন্ট্রিকুলার এসকেপ রিদমের ক্ষেত্রে, আর যেটা হলো যে হার্ট রেটটা একটু 30-40 বেশি থাকে সেটা হলো এয়ার টু এভি নোডের কাছাকাছি। তার মানে যদি হয় ভেন্ট্রিকুলার একটোপিক যত বেশি দূরে হবে বেস থেকে তত বেশি চওড়া বেশি, মিলি সেকেন্ড বেশি, ডিউরেশন বেশি, তত বেশি খারাপ। আর ভেন্ট্রিকুলার একটোপিক যত বেজের কাছে তত অ্যামপ্লিটিউড হাই, মানে লম্বা, তত অ্যামপ্লিটিউড হাই হলে যে তাহলে তোমার এটা ভালো, মানে নিয়ার টু দি বেজ অফ দি হার্ট, সেটা বেটার। এটা তোমার একটা ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ, এটা পিভিসি। আর সারফেস সিজি দেখে যেন আমরা চিনতে পারি যে বেজ অফ দি হার্টের কাছে নাকি বেজ অফ দি হার্টের দূরে। এটা কি আরো স্পেসিফিক আলোচনা করতে গেলে ইলেকট্রোফিজিওলজিতে বুঝে যায় যেটা কি একটোপিকটা কি সেপ্টাম থেকে উঠছে নাকি অ্যাপেক্স থেকে উঠছে নাকি ল্যাটারাল ফ্রিওয়াল থেকে উঠছে না বেজ অফ দি হার্ট থেকে। তবে তোমরা স্টুডেন্ট এমবি স্টুডেন্ট হিসেবে বা ডিকার স্টুডেন্ট এটুকু মনে রাখলে যথেষ্ট, যে শুধু এটুকু ফর্মুলা মনে রাখো, যত দূরে যাবে তত কিউআরএস ওয়াইড, আর যত দূরে যাবে তত অ্যামপ্লিটিউড কম, মানে খাটো এবং মোটা হবে এবং ছোট হবে। আর যত কাছে থাকবে বেজ অফ দি হার্টের তত ন্যারো কমপ্লেক্স, রিলেটিভলি ন্যারো কমপ্লেক্স, আর তত অ্যামপ্লিটিউড বেশি হবে, তত প্রগনোসিস কম খারাপ। তারপরে আমরা আসছি জাস্ট এটা আমরা আলাপ করার পর আমরা দেখলাম যে ভেন্ট্রিকুলার একটোপিক্সের আমরা মানে একটা অ্যাম্বুলেটরি ইসিজি মনিটর খুবই ইউজফুল জিনিস বিভিন্ন কারণে। ডায়াগনোস হয়ে গেলে হলো, ডায়াগনোস হওয়ার পরেও অনেক কারণে এটা ইম্পর্টেন্ট এবং এটা লং টার্ম মনিটর অনেক সময় লাগে। আর ওই জিনিসটা মনে রাখবো সবসময় 10-10-এর রুলটা মনে রাখবো, 10% বার্ডেনের নিচে থাকলে এটা ক্ষতি করে কম, কিন্তু 10%-এর বেশি যদি পিভিসি হয় কারো 14 হাল্টার মনিটরিংয়ে, তাহলে তাকে অবশ্যই স্ট্রংলি চিকিৎসা আসতে হবে, কারণ তা নাহলে তার কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করবে, এই যে তারপরের লাইনটা এরকম আছে। আর পেডিয়াট্রিক প্রোগ্রেশন, পেডিয়াট্রিক্সে কিন্তু একটোপিকটা বেশি থাকে, বাচ্চাদের কিন্তু বিলো 10 ইয়ার্স বলে, বিভিন্ন বইতে আবার 8 ইয়ার্স এর নিচে তাদের কিন্তু ভেন্ট্রিকুলার একটোপিকের এটা বেশি থাকে, একটোপিক হয় এবং তাদের এটা ঝামেলা কম করে, তাই অসুবিধা হয়। বয়স বাড়ার সাথে সাথে তারাও সেই খেলাধুলা করে বেশি, তো তখন এটা দিলে হার্ট একটোপিকটা ডিজেপের হয়। স্ট্রাকচার হার্ট ডিজিজ না থাকে ওই সময় ইসকেমিক হার্ট ডিজিজ হয় না। আমরা যদি কজগুলি আবার একটু রিভিউ করি যে একটোপিকের কজগুলি, তো প্রথম থেকে চিন্তা করলে যে অ্যাংজাইটি, সিম্প্যাথোমাইমেটিক, কিছু ড্রাগ, ইলেকট্রোলাইট ব্যালেন্স, তারপরে আসলে ইসকেমিক হার্ট ডিজিজ। হ্যাঁ, তো ইসকেমিক হার্ট ডিজিজের বাচ্চাদের এটা চান্সটা কম থাকে, সেই জন্য। এখন তোমার কাছে একটা লোক আসলো, যেটা এটা তোমার হলো তোমার ব্যবসায়িক কোশ্চেন, তোমার চেম্বারের লোক আসলো, তোমার আউটডোরের লোক আসলো, প্রেজেন্ট উইথ পিভিসি, তুমি তাহলে কিভাবে কাউন্সিলিং করবা? হ্যাঁ, এটা কিন্তু কোশ্চেনও থাকতে পারে যে তুই হাউ উইল কাউন্সিল এ পেশেন্ট উইথ কামস উইথ ফ্রিকুয়েন্ট পিভিসি, একটা ইসিজি হাতে করে নিয়ে আসলো যে আমার এরকম পিভিসি আসতেছে, আমি এটা আসছি, তুমি কিভাবে হাউ উইল প্রসিড টু ম্যানেজ? এটা কিন্তু তোমার একটা 10 মার্কের কোশ্চেন থাকতে পারে, যে কারণ এটা কিন্তু পরীক্ষা আমরা প্র্যাকটিস করি না এখন, কিন্তু আমরা সেই গতানুগতিক শুধু ওই
ওই আগেরকার সিস্টেমিক কোশ্চেন আছে, কিন্তু এগুলো কিন্তু এরকম কোশ্চেন হওয়া উচিত। কারণ প্র্যাকটিক্যাল লাইফে এই জিনিস অনেক পাবা সবাই, হ্যাঁ, প্রতিদিনই প্র্যাকটিস করলে একটা দিনের রোগী এরকম পাবাই। তো তার মানে আমার জানতে হবে একটা রোগীর কাউন্সিলিং করতে হলে তারা কিভাবে ইভ্যালুয়েট করতে হবে, কখন একটা রোগীর পরীক্ষা করবো। একটা পিভিসি পাইলাম আর তারা আমি সমস্ত পরীক্ষা দিয়ে দিলাম, তাহলে তো হবে না। কতটুকু কার জন্য কতটুকু পরীক্ষা প্রযোজ্য, এবং যেন শর্টও না হয়, তার কাকে কতটুকু রিঅ্যাসুরেন্স দেবো, কাকে ফ্যামিলি ডেকে নিয়ে এসে আবার পুরো ফ্যামিলি সহ স্ক্রিনিং করতে হবে, এটাও জানতে হবে। জানতে হবে তখন ওগুলি সাডেন ডেথের রিস্কগুলি কখন কিছু আছে, এগুলিও আছে। তারপরে কাকে তুমি ফলো আপ করতে বলবো, আবার একবার হলটা করলো আবার কয়েকদিন পরে করতে বলবো, কার জন্য, সবার জন্য সেম না। ফ্যামিলি হিস্ট্রিটা আনতে হবে। এই যে এটা যদি রিটার্নের কোশ্চেন আসছে, ব্রড কোশ্চেন তোমার, এটা কিন্তু পরীক্ষা কোশ্চেন ওরিয়েন্টেড, জাস্ট এই স্লাইডটা, যে তুমি তাহলে কিভাবে কাউন্সিলিং করবে। একটা ইয়ং পেশেন্ট আসলে পিভিসি নিয়ে, তোমার ভাবে লিখতে হবে যে এতটা পিভিসির সংখ্যা কিরকম, পিভিসির নেচার কিরকম, ইউনিফোকাল মাল্টিফোকাল এগুলি আছে, সংখ্যা কত, তার আমি এই পরীক্ষা করবো ইলেকট্রোলাইট থেকে শুরু করে কোনো ওষুধ খাই কিনা, ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, একটা ইকো করবো, ইকো দেখার পরে তার ইভেন এমআরআই পর্যন্ত, কার্ডিয়াক এমআরআই পর্যন্তও লাগে, কার্ডিয়াক এমআরআই পর্যন্ত তোমার আসতে হবে, যা কি কি করতে পারি, এগুলো করার পরে তারপর কিন্তু অ্যান্সারটা ঠিক হবে, ইভ্যালুয়েশনটা ঠিক হবে। মানে ভেন্ট্রিকুলার একটোপিক যে একটা ইগনোরড পার্ট মানে একাডেমিক্যালি, বাট এটা প্র্যাকটিক্যালি ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা ইসকেমিক হার্ট ডিজিজ নিয়ে যেরকম আমরা পড়ে থাকি সবসময়, যে থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি, কিন্তু এই পিভিসি বা ভেন্ট্রিকুলার একটোপিক্স অনেক বড় একটা ওয়াইড স্পেকট্রাম অফ ডিজিজ সবার কাছে। যেন আমরা যারা ডি কার্ড এমডি করতেছি, তারা দেখো চিন্তা করবা যে তোমরা হাউ মেনি আওয়ার ইউ হ্যাভ স্পেন্ট ফর ইসকেমিক হার্ট ডিজিজ এন্ড হাউ মেনি আওয়ার ইউ হ্যাভ স্পেন্ট ফর ভেন্ট্রিকুলার একটোপিক্স অর অ্যারিথমিয়া। 100 ভাগের 1 ভাগ আমার ধারণা। একটু সময় বেশি দাও, এখানে আউটপুট বেশি, এখানে বেশি রুগীর সার্ভিস দিতে পারবা, বেশি রুগী বাঁচাইতে পারবা, এবং আর্লি ডায়াগনোসিস করতে পারবা, ভালো থাকতে পারবা। এই খুব ইম্পর্টেন্ট। একটু সময় দাও, কারণ শুধু ইসকেমিক হার্ট ডিজিজ পড়াচ্ছে এগুলিরে, তার চেয়ে 10 ভাগের 1 ভাগ সময় অন্তত ইসকেমিক হার্ট ডিজিজ যতটুকু করছো তার 10 টাইমসের 1 টাইমস সময় দাও ভেন্ট্রিকুলার একটোপিক, দেবো যে ইউ উইল মাস্টার। আর আমাদের দেশে ইলেকট্রোফিজিওলজি সাবজেক্টটা অনেক একদম আন্ডার ডেভেলপ। এটাকে ডেভেলপ করার জন্য সবাই এই যে স্টুডেন্টরা একদিনে তো হবে না, জেনারেশন বাই জেনারেশন তোমাদের ব্যাচ যারা আছে এগুলি প্র্যাকটিস করো, তারপরে ব্যাচ আসলে আরেকটু প্র্যাকটিস করবে। তোমরা যখন প্র্যাকটিস করতে পারবে এগুলি নিয়ে চর্চা করবা, এগুলি নিয়ে দেখবা, ভাববা, তো রুগীরাও বুঝবে যে না একটা তুমি তাহলে পাস করে প্র্যাকটিস করলে তুমি চিটাগাং রাজশাহী বরিশালে, তোমার কাছে রুগী আসলে তুমি এটা গুরুত্ব দিলে না রুগীরে, কারণ ওই রুগী আবার কোথাও আরেক জায়গায় গেলো, ভালো একজন ইলেকট্রোফিজিওলজিস্টের কাছে গেলো, ভালো একজনের কাছে গেলো, সে তারা এইসব টেস্ট করতে বললো, সে তখন মনে করবো যে কি ফালতু ডাক্তার, এই যে খালি টেস্ট করতে চাই, তোমার কিন্তু অনেক ভালো করবো। আবার হঠাৎ করে যখন মরে যাবো তখন তো তুমি কিছু করতে পারবো না, বা বাইরের দেশে গেলে আবার তোমার কিন্তু বকা দিবে, তখন জানাটা। এটা প্র্যাকটিস করবে, এটা পড়বা, বুঝছো? রাফি, ইমতিয়াজ, তোমরা দুজন সবাই আসো, আর ক্লাসে আসো মোটামুটি সবাই। আজকে তো অফ টাইমে ক্লাস হলো। এখন তোমাদের আর কিছু জিজ্ঞাসা থাকলে, কোনো কিছু থাকলে বলো। একটা কোশ্চেন, দুইটা কোশ্চেন স্যার। প্রথম কোশ্চেন হচ্ছে স্যার যে এক্সারসাইজ করলে পিভিসিটা কিভাবে ডিসঅ্যাপিয়ার হয়ে যায় স্যার, একটা। আচ্ছা, আর একটা হচ্ছে স্যার যে পিভিসি যদি আইসোলেটেড থাকে, ইফ ইটস নট আ ভিটি, তাহলে সেক্ষেত্রে আমরা প্রথম স্লাইডে সকালবেলা যে পড়ছিলাম ট্যাকিকার্ডিয়া ইনডিউসড কার্ডিওমায়োপ্যাথি, তাহলে সে কিভাবে ট্যাকিকার্ডিয়া করবে স্যার? ভিটিতে তো আমরা জানি রিন ট্রান্স সার্কিট হয় এবং সেখানে ট্যাকিকার্ডিয়া করে, কিন্তু ইফ ইট ইজ নট আ ফর্ম অফ ভিটি, তখন স্যার কিভাবে সে ট্যাকিকার্ডিয়া করে স্যার পিভিসি? আপনি হয়তো খেয়াল করতে পারেন না, আমরা এটা অনেকবার আলোচনা করছি। প্রথম যেটা হলো, আমরা ওই ক্লাসগুলো তো করি নাই স্যার, আমরা নতুন পেয়েছি স্যার। আচ্ছা, অসুবিধা নেই, বলে দিয়েছি, ক্লাস করলেও বলে দিয়েছি, না করলেও বলে দিয়েছি, কোনো অসুবিধা নেই। জিনিসটা হলো প্রথমে যে কোশ্চেনটা ছিল, কোশ্চেন তো মানে সবাই শুনতে পায়নি না, আমি শুনছি শুধু, না ওর কোশ্চেন সবাই শুনতে পাইছে না? প্রথম কোশ্চেন এক্সারসাইজ করলে কেন ভেন্ট্রিকুলার একটোপিক থাকলে চলে যায়। একটা ভেন্ট্রিকুলার একটোপিক আসতেছে, যে একটা টাইম পর আসতেছে, যখন আমি এক্সারসাইজ করি সিম্প্যাথেটিক ওভারড্রাইভ হয়, সিম্প্যাথেটিক ওভারড্রাইভ হলে হার্ট রেটটা বাড়ে, হ্যাঁ। যখন একটোপিকটা আসার কথা তার আগে আমার নর্মাল আরেকটা ইম্পালস চলে আসবে, একটোপিকটা আসার সুযোগ পায় না, জাস্ট পেসমেকারের মতো। পেসমেকার যদি মেকানিজম আমি জানি না, তুমি বুঝে না, যে পেসমেকার মেকানিজমে জানো ওভারড্রাইভ পেসিং যেটা হয় স্যার, না ওভারড্রাইভ পেসিং না, নর্মাল যে পেসমেকার অ্যাক্টিভিটি, ওভারড্রাইভ তো পরে কঠিন ব্যাপার, হ্যাঁ। ওভারড্রাইভ পেসিং তো হলো পেসমেকার আইসিডি, ওভারড্রাইভ পেসিং না, নর্মালি আর কি আমার অ্যাক্টিভিটি অন রেট বাড়লে তো পেসমেকার কাজ করে না, কাজ করা লাগে না, তাই না?
কারণ ভেন্ট্রিকুলার একটিভিটি যে আসতেছে আমার আমি যদি এক্সারসাইজ বাড়ি সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়ে, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়লে তখন ওই যে একটা আমার হার্ট রেটটা মনে করো আগে ছিল 60, এখন আমার হার্ট রেটটা হয়ে যাবে 90, 100, 110, 120, তখন একটা কমপ্লেক্সের পর আরেকটা কমপ্লেক্স চলে আসবে কন্ট্রাকশন তাড়াতাড়ি। আর যে ভেন্ট্রিকুলার একটিভিটিটা আমার ঢুকতে সময় হবে না, রিফ্র্যাক্টরিতে ঢুকতে পারবে না, মানে রিফ্র্যাক্টিভ পিরিয়ডে খুঁজে পাবে না, তার আগে চলে যাবে। এক্সারসাইজ করতে মানে সাইনাস থেকে যে ইম্পালসটা আসবে সেটা ওভারহ্যান্ড নিবে স্যার, তখন পিভিসি গুলো সাপ্রেস, তাই তো? এক্স্যাক্টলি। এটা একটা আরেকটা কোশ্চেন হলো যে যে ভিটি না হলে কিভাবে কার্ডিওমায়োপ্যাথি হয়। হ্যাঁ, ওটা আমরা পরে আলাপ করলাম। ভিটি না হলে কার্ডিওমায়োপ্যাথি হয় হলো যে আমরা আলাপ করছি বারবার যে একটা রোগীর যদি আমরা ভেন্ট্রিকুলার একটোপিক্স, নট ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার একটোপিক্স যদি আমরা দেখি তার টোটাল হার্ট রেটের 10% বা তার অধিক হয়েছে, 24 ঘন্টা আমরা হলটার মনিটরিং এর গুরুত্ব, আমরা আজকে বিকালের ক্লাসটা কিন্তু এটা নিয়ে আলোচনা করলাম। তো 24 আওয়ার্সে তার যে তার কার্ডিয়াক ইভেন্ট অ্যাক্টিভিটি সেটা যদি 10% যদি হয় তার ভেন্ট্রিকুলার একটোপিক হয়েছে, আর বাকিগুলি 90% হচ্ছে তার সাইনাস, তাহলে কি হলো ভেন্ট্রিকুলার একটোপিক যেগুলি হয় সেগুলিতে আমরা একটু আগে কয়েকবার আলাপ করছি, যে কোনো জায়গায় আদার দেন সাইনাস হইলে তার স্ট্রোক ভলিউম কম হবে, নর্মাল হবে না। কারণ ভেন্ট্রিকুলার একটোপিক যখন বিটটা করবে সেই বিটের সময় তার স্ট্রোক ভলিউমটা কম হবে, স্ট্রোক ভলিউমটা কম হলে তার কার্ডিয়াক আউটপুটটা কমবে। এরকম 10% যদি থাকে তার কার্ডিয়াক আউটপুট 10% কমে গেল, এরকম করে যদি থাকে, একটা ভদ্রলোকের রেফারেন্স আমি দেখাইছিলাম যে দেখা গেছে উনি দেখা গেছে 4 বছর যদি এরকম থাকে তাহলে ডেফিনেটলি সে কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করবে। তার কিন্তু ইনজেকশন ফ্র্যাকশন 10% থাকলে এটা কমে যাচ্ছে, তো 10% টাইমটা ইনফেকশন কম হচ্ছে। যদিও তার আইসোলেটেড, নট এ সিঙ্গেল। আমরা স্ট্রোক ভলিউম 1 বাই 1 আলাপ করতেছি। স্ট্রোক ভলিউম মানে এভরি কার্ডিয়াক সাইকেল, হ্যাঁ, নট কার্ডিয়াক, ঠিক আছে স্যার? কিন্তু এমএসএ তো স্যার স্ট্রোক ভলিউম কমে যায়, তাহলে স্যার সেখানেও কি না, আরেকটা জিনিস সেখানে এলভি ইডিপি না স্যার, কিন্তু স্ট্রোক ভলিউমের সাথে কার্ডিওমায়োপ্যাথি স্যার কিভাবে রিলেটেড তাহলে? স্ট্রোক ভলিউম কমিটি কার্ডিয়া করে ম্যানেজ করতেছে, সেটা একটিভিটি না, টেকি কার্ডিয়া করতেছে, কম্পেনসেট করতেছে। মাইট্রাল স্টেনোসিসের মেকানিজম কি, যে একটা আমাদের কি হার্ট রেট সমান সমান কার্ডিয়াক আউট হার্ট রেট ইনটু স্ট্রোক ভলিউম, একটা দিয়ে আরেকটা ম্যানেজ করতেছে, একটা কমলে আরেকটা বাড়ছে। হার্ট কার্ডিয়াক ট্যাকিকার্ডিয়া, রিফ্লেক্সলি ট্যাকিকার্ডিয়া হয়, ওইটার জন্যই হয়। হ্যাঁ, মাইট্রাল স্টেনোসিস ট্রিটমেন্টের মেথড কি, ওই সূত্রটাই তো মাইট্রাল স্টেনোসিস ট্রিটমেন্ট, যে তাই না, কার্ডিয়াক আউটপুট সমান হার্ট রেট স্ট্রোক ভলিউম, স্ট্রোক ভলিউম কমলে হার্ট রেট বাড়বে, কারণ আমরা স্ট্রোক ভলিউম কমে যাচ্ছে, যখনই তার স্ট্রোক ভলিউম কমবে তার হার্ট রেট বাড়বে। আর তার হলো যে অ্যাকুমুলেট করতে পারবে না লেফট ভেন্ট্রিকুলার ব্লাড, এলভি ইডিপি কম, তার ফ্লুইড আসতেছে না, তার এল এতে অ্যাকুমুলেট করতেছে, এল এটা বড় হইতেছে, ওইটাও এক ধরনের কার্ডিওমায়োপ্যাথির মধ্যে ডাইরেক্টলি হয়ে যাচ্ছে, লেফট অ্যাট্রিয়াম নট লেফট ভেন্ট্রিকল। হ্যাঁ, এরকম রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি কোথায় হয়? কার্ডিওমায়োপ্যাথিটা অ্যাট্রিয়াম না ভেন্ট্রিকল? কার্ডিওমায়োপ্যাথিতে রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথির ইকো কি হয়? বায়োট্রিয়াল ডাইলেটেশন থাকে। হ্যাঁ, তাহলে ভেন্ট্রিকল গুলি ছোট হয়, রেস্ট্রিকশন হয়, আর অ্যাট্রিয়াম গুলি ম্যাসিভ হয়, অ্যাট্রিয়াম গুলি অনেক বায়োট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম লেফট অ্যাট্রিয়াম দুইটাই হিউজ বড় থাকে, ইনফ্লুভেনা কভার কোলাপস গুলি একদম থাকে না বললেই চলে, তাই না? জি স্যার, যে আমরা ইকোতে দেখি যে রাইট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকল বড়, সেটাও তো একটা পার্ট অফ কার্ডিওমায়োপ্যাথি। ওরকম করে ওই জিনিসটা কম্পেনসেট করে। স্যার এখানে স্যার উনি যেটা স্যার জানতে চাইছিলেন একটু বলবো কি স্যার? বলো। স্যার এটা হচ্ছে যে এটা ডক্টর সুধীর বেসিক্যালি এটা টেকিকার্ডিয়া ইনডিউসড কার্ডিওমায়োপ্যাথি না, এটা পিভিসি রিলেটেড কার্ডিওমায়োপ্যাথি। আর যেটা তার কিন্তু প্রথম স্লাইডে লেখাই, প্রথম স্লাইডে সকাল মানে একটু বলি, এটা হচ্ছে স্যার একদম ক্লিয়ার করছেন ব্যাপারটা, যে যদি কারো পিভিসি মোর দেন 15% 24 আওয়ারের টোটাল যে বিট তার চেয়ে বেশি হয়, এবং এই পেশেন্ট গুলো ইয়ার্স টুগেদার থাকে, ইউজুয়ালি মোর দেন 4 ইয়ার, তাদের লং টার্ম দেখা যাচ্ছে যে তাদের কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করে, এবং মোস্ট লাইকলি ইট ইজ এ ফর্ম অফ ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি। আর আপনি যেটা যে মাইট্রাল স্টেনোসিস, হ্যাঁ, লং স্ট্যান্ডিং কেসে দেখবেন যে পেশেন্ট গুলো কিন্তু ভালভিউলার কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করে, এবং এটাও কিন্তু একটা কনসিকুয়েন্স অনেক লং টার্ম, যদিও ইনিশিয়ালি এলবি ছোট থাকে, এলবি হাইপোপ্লাস্টিক থাকে, কিন্তু লং টার্ম যদি এমএস পারসিস্ট করে it may lead to valvular cardiomyopathy as well. Thank you. আর ওখানে তো একটোপিক হলে কি এখানে হলে একবার ইনজেকশন ফ্র্যাকশন বেশি, একবার স্ট্রোক ভলিউম কম। জি স্যার, জি একটা নরমাল যখন ভেন্ট্রিকুলার একটোপিক হয় আইসোলেটেড, দেখা গেল যে 10টা ইম্পালসের মধ্যে 9টা ইম্পালসের মধ্যে কন্ডাকশন ভালো, আবার একটা ইম্পালসে একটু কন্ডাকশন কম, এরকম করে। জি স্যার, জি।
মোট কথা হলো আমাদের Thank you, ক্লাসের sir. উদ্দেশ্য হলো যে ভেন্ট্রিকুলার একটোপিক আসলে হাউ উইল ইউ অ্যাপ্রোচ ইউর পেশেন্ট উইথ ভেন্ট্রিকুলার একটোপিক্স। এটা হলো জি, দুটো স্যার। হেডিং, একটা হলো উইথ স্ট্রাকচারাল হার্ট ডিজিজ, যেটা তো আমরা আজকে বলেছি সকালে, এটা প্রতিটা টপিকস অফ কার্ডিওলজির সাথেই কভার করে, তাই না? ভালভুলার হার্ট ডিজিজ, হাইপারটেনসিভ হার্ট ডিজিজ, ইসকেমিক হার্ট ডিজিজ, কনজেনিটাল হার্ট ডিজিজ, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, চ্যানেলোপ্যাথি, সবগুলোর মধ্যেই আমাদের কার্ডিওমায়োপ্যাথি একটা ইসকেমিক ভেন্ট্রিকুলার একটোপিকের একটা হিসাব আছে। আর আরেকটা জি, হলো এই স্যার। কোশ্চেনটা মেনলি আলাদা করে পড়া হলো যে স্ট্রাকচারালি নর্মাল হার্ট রেট যদি থাকে একটা রোগী আসলে, যেটা আমি লাস্ট যে স্লাইডে দেখালাম যে জি, স্যার। একটা ইয়ং পেশেন্ট, এটা কিন্তু কোশ্চেন তোমার আলটিমেটলি সামারি কিন্তু পরীক্ষা কিন্তু এটাই আসবে। জি, স্যার। একটা ইয়ং পেশেন্ট প্রেজেন্ট হলো, তার একটা ইসিজি করলে তার অপারেশনাল কোশ্চেনটা এইভাবে দিলাম মনে করে যে তার মাঝে মাঝে প্যালপিটেশন হয়, একটা ইসিজি করে নিয়ে আসছে, ইসিজিতে তুমি দুটো একটোপিক দেখলা, এটা ইউনিফোকাল আসলো। এখন সে তোমার কাছে জানতে চাইছে তুমি কিভাবে তাকে ইভালুয়েট করবা, এটাই কিন্তু জি। সবকিছু বলে দেয়, সবকিছু হুম, সমস্ত কিছু কভার করে এটাতে। তার কতটুকু জি। রিস্ক আছে, কার কি চেঞ্জ করে, তার ফ্যামিলি হিস্ট্রি থেকে শুরু করে ইলেকট্রোলাইট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, ড্রাগ হিস্ট্রি, ইসকেমিক হার্ট ডিজিজ ইটিটি থেকে শুরু করে ইভেন এমআরআই, কার্ডিয়াক এমআরআই পর্যন্ত তার এখানে চলে আসবে। লাগতে পারে। জি, স্যার। এগুলি সবকিছু করতে হবে। পিবিসিটা অনেক সময় মনে করি যে আমরা কঠিন, কিন্তু আমি এটা ইচ্ছা করে বলছি এতে যে কঠিন সাবজেক্টগুলি আমরা প্র্যাকটিস করি না, কঠিন তুমি প্র্যাকটিস করো। এটা একটু যে বলো আবার যে 10 ভাগের 1 ভাগ ইসকেমিক হার্ট ডিজিজের এটা টাইম দাও, ইউ ক্যান আর্ন মোর দেন 100 টাইমস অফ দ্যাট। জি স্যার। থ্যাংক ইউ স্যার, আসলে আপনি বলার পরে স্যার ইজি লাগছে স্যার। দেখবা যে প্রথম স্লাইডটা স্যার একটু বলে দিতেন স্যার। তুমি প্র্যাকটিক্যাল লাইফে অনেক রোগী পাবা, এগুলো অনেক। জি, কি স্লাইড বুঝলাম না, আবার কি বললো স্যার ওই যে প্রথমে একটা বলছিলেন যে পরে বলে দিব শেষে। আচ্ছা লাস্ট মিস প্রথম করছিলাম। স্লাইডটা আমরা আচ্ছা ঠিক আছে, প্রথম স্লাইডটা ভেন্ট্রিকুলার একটোপিক কি জিনিস আমরা যে থিওরিটিক্যালি প্রথমে যারা বিগিনারদের জন্য বা এটা দেখার জন্য যে এটা একটু ভেন্ট্রিকুলার একটোপিক হয়। আমি বলছিলাম এটা যে একটা ছেলের কোশ্চেন করা হয়েছিল ভেন্ট্রিকুলার একটোপিক্স এর মানে একটা সাইনাস নোডের পাথওয়ে বলো, সেটা সুন্দর করে বললো। হ্যাঁ, এসএ নোড থেকে ইন্টারনোডাল পাথওয়ে, এভি নোড, রাইট ব্রেক বান্ডেল, পার্কিনজি ফাইবার থেকে ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়ামের কন্ট্যাক্ট থেকে খুশি। তারপরে নেক্সট কোশ্চেনই করলো একটা ভেন্ট্রিকুলার একটোপিক করছে লেফট ভেন্ট্রিকুলার অ্যাপেক্স থেকে, সেটার পাথওয়ে কি, কন্ডাকশন কিভাবে হয়, সে তখন সে পারে না অ্যান্সার করতে। হ্যাঁ, তো এটার জন্য এই স্লাইডটা যে পাথওয়ে কি, ওটা তো কন্ডাক্টিভ সিস্টেম দিয়ে যায় না, এটা মায়োকার্ডিয়াম দিয়ে যায়। হ্যাঁ, মায়োকার্ডিয়াম দিয়ে যায় যে কারণে এই মায়োকার্ডিয়াম দিয়ে যাওয়ার জন্য ইন্টারমায়োকার্ডিয়ামের কন্ডাকশন ভেলোসিটি বেশি, মানে স্লো, বেশি মানে স্লো 4 মিটার পার সেকেন্ড। এই কারণে ওয়াইডার হয় স্যার। কমপ্লেক্সটা চওড়া হবে বেশি, ডিউরেশনটা বেশি হবে। হ্যাঁ, এবং এটা মায়োকার্ডিয়াম দিয়ে যাবে, কন্ডাকশন সিস্টেম যাবে না। এখান থেকে যায় তারপরে অ্যাক্টিয়াল মাসেলও একটু স্টিমুলেট করবে রেট্রোগ্রেড দিক দিয়ে। অনেক সময় অ্যাক্টিয়াল মাসেল স্টিমুলেট করলে পিএফ থাকে, রেট্রোগ্রেড কন্ডাকশন হয়ে অনেক সময় পিএফ থাকে না। এটা একটু পাথওয়েটা ভেন্ট্রিকুলার একটোপিক্সের পাথওয়ে যদি ভাইবা জিজ্ঞেস করে আসবে, তোমাদের তো এখন ভাইবা নাই অস্পি সিস্টেম বা জিজ্ঞেস যদি করতে পারে কখনো, কিন্তু জানা দরকার একটা কার্ডিওলজি ডাক্তার হিসেবে যে কিভাবে কি হয়। হ্যাঁ, এই একটা প্রথম স্লাইড। আর তুমি হয়তো মিস করছো কিনা জানি, নরমাল এটা সবাই জানে, এটা ওই একই জিনিস, পিবিসির ক্রাইটেরিয়া কি, এটা পাইছি কি, ডিসকর্ডেন্স কি, এটা পাইছি স্যার। ব্যাস এটুকু, আর কিছু না। Yes, আর এটা ডিসকর্ডেন্স, কনকর্ডেন্স কি, রেট টু রেট ক্যাপচার কি, এগুলো এটা এখনকার বিকালের প্রেজেন্টেশনটা কি জাস্ট থিওরিটিক্যাল কিছু কথাবার্তা, আর সকালে যেটা ছিল প্র্যাকটিক্যাল কিছু কথাবার্তা বললাম, এগুলো দেখে তোমরা ঠিক করতে পারবা। আর কিছু জিজ্ঞেস করা এভিডেন্স কারো, বেস ছিল সকালে স্যার। আর কারো কিছু জিজ্ঞেস করা থাকলে বলতে পারো। ঠিক আছে, নাই অ্যাটেন্ডেন্ট Yes, sir. ক্যাপ্টেন কোথায়, আমাদের ক্লাস ক্যাপ্টেন আছে না এখনো, কন্টিনিউ করে? জি স্যার।